Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is about the nursing care plan on COPD. COPD means the full form of COPD is chronic obstructive pulmonary disease. So chronic obstructive pulmonary disease পেশেন্টের ক্ষেত্রে নার্সিং কেয়ার প্ল্যান আমরা কীভাবে লিখব। সো প্রথম থেকেই বলেছি আগে নার্সিং কেয়ার প্ল্যানে যে নার্সিং কেয়ার প্ল্যান লেখার ক্ষেত্রে ফার্স্টে আমাদের পেশেন্টের আইডেন্টিফিকেশন ডেটা লিখতে হবে, যেখানে আইডি ডেটার মধ্যে পেশেন্টের নেম, এজ, সেক্স, রিলিজিয়ান, ফাদার্স নেম, অ্যাড্রেস, যেগুলো তোমরা জানো যে আইডেন্টিফিকেশন ডেটার মধ্যে যেগুলো থাকে সেগুলো লিখতে হবে। নেক্সট আইডেন্টিফিকেশন ডেটার পর হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস রয়েছে, হিস্ট্রি অফ ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রির পর ডায়েটারি হিস্ট্রি, ফুল হিস্ট্রি টেকিং লিখতে হবে। হিস্ট্রি টেকিংয়ের পর ফিজিক্যাল এক্সামিনেশন প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ ফিজিক্যাল এক্সামিনেশন লিখতে হবে, অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশনের পর ইনভেস্টিগেশন এবং মেডিকেশনস লিখতে হবে। পেশেন্ট যে ধরনের মেডিসিনস পাচ্ছে সেই মেডিসিনের এক্সপ্লানেশনও লিখতে হবে। সেগুলো হচ্ছে ফার্স্ট ফরম্যাট অফ নার্সিং কেয়ার প্ল্যান। সো প্রথম ফরম্যাট লেখার পরে এবারে আসছে নার্সিং কেয়ার প্ল্যানটা। সো নার্সিং কেয়ার প্ল্যান লিখতে গেলে ফার্স্ট রয়েছে নার্সিং ডায়াগনোসিস। সো সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস হবে ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু লাং কনজেশন সেকেন্ডারি টু ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ্যাজ এভিডেন্সড বাই প্রোডাক্টিভ কাফ, হুইজেস সাউন্ড অ্যান্ড পেশেন্টস ভার্বালাইজেশন। যেহেতু পেশেন্ট ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ পেশেন্ট, সো পেশেন্টের লাংস বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কনজেশনস রয়েছে, লাংসের মধ্যে কনজেশনস রয়েছে, প্রোডাক্টিভ কাফ থাকবে পেশেন্টে। সো প্রোডাক্টিভ কাফ থাকার জন্য, স্পুটাম থাকার জন্য পেশেন্টের এয়ার এন্ট্রি ঠিকঠাকভাবে হবে না। এয়ার এন্ট্রি না হওয়ার জন্য পেশেন্টের এয়ারওয়ে ক্লিয়ারেন্স থাকবে না ঠিকভাবে, এবং পেশেন্টের ডিসনিয়া থাকবে, ডিফিকাল্টি ইন রেসপিরেশন থাকবে। সো সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস হবে ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু লাং কনজেশন, লাংসের মধ্যে প্রোডাক্টিভ কাপ থাকার জন্য লাং কনজেশন বলছি, সেকেন্ডারি টু ডিজিজ কন্ডিশন যেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ্যাজ এভিডেন্সড বাই দিয়ে প্রোডাক্টিভ কাফ, হুইজিং সাউন্ড অ্যান্ড পেশেন্টস ভার্বালাইজেশন। এটা হচ্ছে ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস। নেক্সট দ্য গোল মেনটেন দ্য নর্মাল এয়ারওয়ে। আমাদের গোল থাকবে নর্মাল এয়ারওয়ে মেনটেন করা। দেন থাকবে প্ল্যানিংয়ের আমরা কি করতে পারি, কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট, অ্যাসেস দ্য এয়ারওয়ে অফ দ্য পেশেন্ট বা ব্রিদিং প্যাটার্ন অফ দ্য পেশেন্ট, দেন চেক অ্যান্ড রেকর্ড দ্য ভাইটাল সাইন্স। দেন আমরা প্রোভাইড করছি অক্সিজেন পেশেন্টকে টু ইমপ্রুভ দ্য স্যাচুরেশন, চেক SpO2 স্যাচুরেশন অফ দ্য পেশেন্ট, প্রোভাইড স্টিম ইনহেলেশন টু রিলিজ দ্য কাফ। পেশেন্টকে স্টিম প্রোভাইড করবো যাতে কাফ রিলিজ আউট হয়ে যায়, and to provide comfortable position, mainly Fowler's position দেওয়া হয় পেশেন্টকে to relieve the dyspnea, and provide a well ventilated room and encourage patient for breathing coughing exercise যাতে কাফ আউট পেশেন্টের স্পুটাম বা যদি কাফ থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। দেন থাকবে ইমপ্লিমেন্টেশন, যেগুলো আমরা প্ল্যানিংয়ে করেছি, এই প্ল্যানিং যেগুলো আমরা ভেবেছি সেখান থেকে যেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পেরেছি পেশেন্টের উপর সেগুলো লিখবো। নেক্সট লিখবো ইভালুয়েশন টু মেনটেন নর্মাল এয়ারওয়ে অফ দ্য পেশেন্ট টু সাম এক্সটেন্ট। দিস ইজ দ্য ফার্স্ট diagnosis, that is ineffective airway clearance. Next come to the next diagnosis, that is impaired gaseous exchange related to inflammation in the airway secondary to chronic obstructive pulmonary disease as evidenced by wheezes sound, heart rate 80 beats per minute, respiratory rate 24 breaths per minute. So second nursing diagnosis for COPD or chronic obstructive pulmonary disease is impaired gaseous exchange. So nursing diagnosis এর আগে থাকে অ্যাসেসমেন্ট। সো এখানে অ্যাসেসমেন্টে পেশেন্টের যেহেতু গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিকভাবে হচ্ছে না লাংসে, যেহেতু পেশেন্টের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে, পেশেন্টের লাংসে ইনফেকশন রয়েছে এবং সেটা ক্রনিক, যার জন্য পেশেন্টের লাংসের মধ্যে স্পুটাম বা কাফ বা কনজেশনস রয়েছে, তার জন্য সাবজেক্টিভ এটা পেশেন্ট এখানে বলবে আই ফিল চেস্ট টাইটনেস, অর পেশেন্ট ব্রিদিং ঠিক করে নিতে পারবে না। অবজেক্টিভে কী করবো, আমরা অ্যাসেসমেন্ট করে রেসপিরেটরি রেট দেখবো এবং পেশেন্টকে দেখতে পাবো পেশেন্ট রেস্টলেসনেস থাকছে পেশেন্টের এবং অ্যাবনর্মাল লাং সাউন্ডস থাকবে পেশেন্টের, যেহেতু কনজেশনস রয়েছে লাংসের মধ্যে। তো এক্ষেত্রে আমাদের নার্সিং ডায়াগনোসিস হচ্ছে ইম্পেয়ার্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আমার এনভায়রনমেন্ট থেকে লাংসের মধ্যে এয়ার এন্ট্রি হতে পারছে না, এনভায়রনমেন্ট থেকে লাংসের মধ্যে এয়ার এন্ট্রি করতে পারছে না ডিউ টু দ্য কনজেশন ইন দ্য লাংস,
প্রপার স্পেস পাচ্ছে না লাংসে, প্রপার এরিয়া নেই লাংসে বা লাংসের ক্যাপাসিটি কমে যাচ্ছে, তার জন্য এয়ার এন্ট্রি হতে পারছে না। তো সেক্ষেত্রে প্ল্যানিংয়ে আমরা কী করবো, কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট সেম অ্যাজ দ্য ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স। পেশেন্টে আমি এয়ারওয়ে চেক করবো, ভাইটালসেন্স চেক করবো, পেশেন্টকে অক্সিজেন প্রোভাইড করবো। যদি ব্রঙ্কোডায়ালেটার পেশেন্টকে দেওয়া হয়ে থাকে তাহলে ব্রঙ্কোডায়ালেটার পেশেন্টকে মেডিকেশনস দেবো অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, কমফোর্টেবল পজিশন দেবো এবং ওয়েল ভেন্টিলেটেড রুম দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্লিমেন্টেশন থাকছে এবং ইভালুয়েশন থাকছে। নেক্সট ডায়াগনোসিস ইজ ফর সিওপিডি ইজ অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু decreased tissue perfusion as evidenced by patients cannot do his daily life activity, fatigue with minimal activity. So patient next third diagnosis is activity intolerance. Patient কোনো কাজই করতে পারবে না, কারণ যেহেতু পেশেন্টের লাংস কন্ডিশনস রয়েছে, সো পেশেন্টের মধ্যে সেই এবিলিটি বা ক্যাপাবিলিটি থাকবে না তার ডেলি লিভিং অ্যাক্টিভিটি করার মতো, সেই পরিমাণ ক্যাপাবিলিটি পেশেন্টের থাকবে না, কারণ পেশেন্ট ব্রিদিং বা পেশেন্টের এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা ব্রিদিংয়ের জন্য পেশেন্টের ম্যাক্সিমাম এনার্জি লস হয়ে যাচ্ছে। সো পেশেন্ট ডেলি লিভিং অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে পারবে না ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যু। যেহেতু আমার এয়ার এন্ট্রি ঠিকভাবে হতে পারছে না লাংসের মধ্যে, লাংসের কনজেশন থাকার জন্য লাংসের মধ্যে এয়ার এন্ট্রি ঠিকভাবে হতে পারছে না, তার জন্য আমার অক্সিজেন সাপ্লাইও কমে যাচ্ছে টিস্যুতে, তার জন্য সেলস বা টিস্যুস প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক করতে পারছে না, তার জন্য পেশেন্টস নিজের ডেলি লিভিং অ্যাক্টিভিটি কমপ্লিট করতে পারছে না, যতটা তার পক্ষে করা পসিবল সেটাও সে করতে পারছে না, তার নিজের ডেলি লিভিং অ্যাক্টিভিটিও করতে পারছে না। সেক্ষেত্রে সাবজেক্ট এটা হবে আই কান্ট ডু, সাবজেক্টিভ মানে যেটা পেশেন্ট বলছে, পেশেন্ট সেইস আই কান্ট ডু মাই ওন ওয়ার্ক। অবজেক্টিভ হচ্ছে আমি অন অ্যাসেসমেন্টে দেখছি পেশেন্ট উইকনেস, পেশেন্ট অলওয়েজ স্টে ইন দ্য বেড, ফ্যাটিক অ্যান্ড কান পারফর্ম হিজ ওন অ্যাক্টিভিটি অর ওয়ার্ক। So diagnosis is activity intolerance related to decreased tissue perfusion, মানে টিস্যুস বা সেলসের মধ্যে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, যার জন্য আমার বডি কাজ করতে পারছে না। গোল ইমপ্রুভ দ্য অ্যাক্টিভিটি লেভেল অফ দ্য পেশেন্ট। সেম এখানে প্ল্যানিংয়ে হচ্ছে কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট, দেন অ্যাসেস দ্য অ্যাক্টিভিটি লেভেল অফ দ্য পেশেন্ট। দিয়ে পেশেন্টকে আমি ইনস্ট্রাক্ট করবো, ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট ফর ডুইং স্মল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, হেল্প দ্য পেশেন্ট ফর হিজ ডেলি লিভিং অ্যাক্টিভিটি। তা পেশেন্টকে আমরা অ্যাসিস্ট করবো, পেশেন্ট যাতে তার নিজের ডেলি লিভিং অ্যাক্টিভিটি করতে পারে সেখানে পেশেন্টকে আমরা হেল্প করবো, প্লাস পেশেন্টকে ছোটো ছোটো স্মল তোমার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ পেশেন্টকে আমরা অ্যাডভাইস করবো। নেক্সট ডায়াগনোসিস ইজ ব্যালেন্সড নিউট্রিশন লেস দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু প্রোলংড হসপিটালাইজেশন অ্যাজ এভিডেন্স বাই উইকনেস, লেথার্জি, ডু নট টেক সাফিসিয়েন্ট ফুড। সো এক্ষেত্রে পেশেন্ট যেহেতু প্রলং হসপিটালাইজড রয়েছে, যেহেতু ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তো পেশেন্টের লং টার্ম হসপিটালাইজেশন দরকার হয়, যেহেতু এটা ক্রনিক ইনফেকশন। এছাড়াও পেশেন্টের তোমার অ্যানোরেক্সিয়া থাকে, পেশেন্ট খেতে পারে না, খাওয়ার ইচ্ছে থাকে না পেশেন্টের, সো সেক্ষেত্রে পেশেন্টের ইমব্যালেন্স নিউট্রিশন থাকতে পারে। সো সেক্ষেত্রে অবজেক্টিভ এটা হবে lethargic, thin appearance, looks thin in appearance and do not take sufficient food and patient's body weight. এক্ষেত্রে প্ল্যানিংয়ে আমরা পেশেন্টের নিউট্রিশনাল স্টেটাস এবং বডি ওয়েট চেক করবো এবং পেশেন্টকে হাই ক্যালোরি ফুড আমরা পেশেন্টকে প্রোভাইড করবো এবং ফ্রিকুয়েন্ট অ্যামাউন্ট অফ স্মল ফুড, ফ্রিকুয়েন্টলি পেশেন্টকে স্মল অ্যামাউন্ট অফ ফুড, বারবার স্মল অ্যামাউন্ট অফ ফুড প্রোভাইড করবো। Next diagnosis is self-care deficit related to intolerance to activity, decreased strength as evidenced by patient was looking untidy, foul smell from the patient. সো পেশেন্ট এখানে সেলফ কেয়ার ডেফিসিট হতে পারে পেশেন্টের, কারণ পেশেন্টটা নিজের অ্যাক্টিভিটি বা নিজের বেসিক হাইজেনিক কেয়ার নিতে অক্ষম, কারণ পেশেন্টের আমি একটু আগেই বললাম অ্যাক্টিভিটি ইনটলারেন্স যেহেতু পেশেন্টের রয়েছে, যেহেতু ইনসাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই রয়েছে, তার জন্য পেশেন্টের মধ্যে সেই এবিলিটি থাকবে না নিজের সেলফ কেয়ার বা নিজের হাইজেনিক কেয়ার নেওয়ার মতো। তো সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে সেলফ কেয়ার ডেফিসিট একটা ডায়াগনোসিস হতে পারে। নেক্সট ডায়াগনোসিস ক্যান বি রিস্ক ফর ইনফেকশন অর ইনফেকশন হতে পারে, অর রিস্ক ফর ইনফেকশন ইন দ্য লাংস রিলেটেড টু সিওপিডি। নেক্সট diagnosis can be anxiety related to
lack of knowledge regarding the disease condition or progress of disease as evidenced by frequently asking same questions and facial expression. পেশেন্টের অ্যাংজাইটি থাকতে পারে কারণ পেশেন্ট সিওপিডি সম্পর্কে বা সিওপিডি ট্রিটমেন্ট সম্পর্কে জানে না বা আউটকাম সম্পর্কে জানে না, তো সেক্ষেত্রে পেশেন্টের অ্যাংজাইটি থাকতে পারে। সো এখানে সাবজেক্টের এটা হতে পারে পেশেন্ট একই কোয়েশ্চেন বারবার করছে, রিপিটেডলি সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, বা পেশেন্ট তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়েন ক্যান আই গো হোম, কবে আমি বাড়ি ফিরবো বা কবে আমি সুস্থ হব। সো এই রিলেটেড যখন কোয়েশ্চেন পেশেন্ট যখন বারবার কোয়েশ্চেন করবে তার মানে পেশেন্টের অ্যাংজাইটি হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্ল্যানিংয়ে কী করবো, আমরা পেশেন্টকে কমিউনিকেট করবো, পেশেন্টের অ্যাংজাইটির লেভেলটা আমরা অ্যাসেস করবো, দেন পেশেন্টকে একটা ক্লিয়ার পেশেন্টের সম্পূর্ণ ডাউট বা পেশেন্টের যে সমস্ত ডাউট থাকবে সমস্ত ডাউটের ক্লিয়ার অ্যান্সার পেশেন্টকে আমরা প্রোভাইড করবো। অ্যান্ড পেশেন্টের প্রত্যেকটা কোয়েশ্চেন্সের অ্যান্সার আমরা পেশেন্টকে প্রোভাইড করছি এবং সাইকোলজিক্যাল বা মেন্টাল সাপোর্ট পেশেন্টকে দিচ্ছি, এবং যে কোনো প্রসিডিওর আগে পেশেন্টকে আমরা এক্সপ্লেন করবো। সো দিস ইজ দ্য planning of anxiety or diagnosis, the management or the nursing management of anxiety is this: communicate with the patient, assess the anxiety level and clear all the doubts and answer all the questions of the patient and provide psychological support to the patient. The next diagnosis can be disturbed sleeping pattern related to disease condition as evidenced by patient's verbalization, drowsiness and irritability. সো ডিস্টার্ব স্লিপিং প্যাটার্ন হতে পারে ডিউ টু সিওপিডি বা পেশেন্টের র্যাপিড স্যালো ব্রিদিং, পেশেন্ট ডিসনিয়া থাকার জন্য, ব্রিদিং ডিফিকাল্টি থাকার জন্য পেশেন্টের রাতে ঘুম নাও হতে পারে, ডিস্টার্ব স্লিপিং প্যাটার্নও হতে পারে। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ডিস্টার্ব স্লিপিং প্যাটার্নও হতে পারে। তো সেক্ষেত্রে সাবজেক্টিভ এটা কী থাকবে, পেশেন্ট বলতে পারে তোমাকে যে আই কুড নট স্লিপ প্রপারলি অ্যাট লাস্ট নাইট, আগের রাতে তার ঠিক করে ঘুম হয়নি, সেটা পেশেন্ট তোমাকে ভার্বালাইজ করতে পারে। এবং তুমি অন অ্যাসেসমেন্ট অবজেক্টিভ ডেটাতে তুমি লিখতে পারো পেশেন্ট ড্রাউজিনেস দিনের বেলাতে রয়েছে, ল্যাথার্জিক পেশেন্ট, ডার্ক সার্কেল আন্ডার দ্য আই। সেক্ষেত্রে পেশেন্টকে তুমি প্ল্যানিংয়ের ক্ষেত্রে তুমি পেশেন্টের সাথে কমিউনিকেট করবে, পেশেন্টকে নয়েজ ফ্রি একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করবে, পেশেন্টকে একটা কাম অ্যান্ড কুল এনভায়রনমেন্ট প্রোভাইড করবে, ঠিক আছে। পেশেন্টের ডে টাইমে রেস্ট্রিক্ট ভিজিটার্স করবে এবং পেশেন্টের কফি বা টি জাতীয় জিনিস পেশেন্টকে অ্যাভয়েড করতে অ্যাডভাইস করবে। So this is the all total nursing diagnosis and nursing management or nursing care plan of COPD patient.